হিসাবে নিজের করা দল টিভিকে রাজ্য সম্মেলনে লাখো সমর্থকের সামনে তার জ্বালাময়ী বক্তব্য যেন আগুন ধরিয়ে দেয় ভারতের রাজনৈতিক অঙ্গনে। সিনেমার নায়ক এবার বাস্তবের ময়দানে, আর প্রথম লড়াইতেই তিনি দেখালেন এটা কেবল প্রবেশ নয়, শক্তিশালী আগমন। তৈরি করে রেখেছে, মুখে যাই বলুক। সেই জন্য গত পরশু অব্দি তাদের অনেক হাঁকডাক ছিল। গতকাল থেকে ভাষা হচ্ছে বাংলার মানুষ ভোট দিয়েছেন, ভোটের রায় মেনে নিতে হবে, এইসব ভাষার পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন, বিজেপি হারছে, ভয়ঙ্কর ভাবে হারছে। তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভাবে জিতছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে ইতিহাস করতেন থালাপাতি বিজয়। থালাপাতি বিজয় এ পর্যন্ত 120টিরও বেশি আসন তিনি পেয়ে নির্বাচিত হয়ে গেছেন। অনেকেই তো তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করতেছেন। তো থালাপাতির এই বিজয় প্রমাণ করে দিয়েছে ভারতের মাটি থেকে নরেন্দ্র মোদীর যে আধিপত্য সেটা চলে যাচ্ছে। বিশেষ করে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে থালাপাতি বিজয়। কারণ থালাপাতি বিজয় যে ইতিহাস তিনি দেখিয়েছেন সেটা হয়তো ভারতের ইতিহাসে আর কেউ দেখাইতে পারেনি। আমরা দেখব তামিলনাড়ুতে থালাপাতি বিজয় কতটা আসন পাচ্ছেন এবং বিজেপি সেখানে কত শোচনীয়ভাবে পরাজয় বহন করেছে। লিখে ফেললেন বিজয় থালাপতি। ক্যারিয়ারের সবচেয়ে সোনালী সময়ে হঠাৎ করে রূপালী পর্দা থেকে বিদায়ের ঘোষণা, যা ভক্তদের জন্য ছিল এক বড় ধাক্কা। কিন্তু সেই ধাক্কা পেরিয়ে এবার তিনি হাজির হয়েছেন নতুন পরিচয়, রাজনীতিবিদ হিসাবে। নিজের করা দল টিভিকে রাজ্য সম্মেলনে লাখো সমর্থকের সামনে তার জ্বালাময়ী বক্তব্য যেন আগুন ধরিয়ে দেয় ভারতের রাজনৈতিক অঙ্গনে। সিনেমার নায়ক এবার বাস্তবের ময়দানে, আর প্রথম লড়াইতেই তিনি দেখালেন এটা কেবল প্রবেশ নয়, শক্তিশালী আগমন। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে ভারতের 5টি গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি জুড়ে চলছে উত্তেজনাপূর্ণ ভোট গণনা। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তামিলনাড়ু, যেখানে প্রথমবার নির্বাচনে নেমেই বিজয়ের দল টিভিকে দেখিয়েছে অবিশ্বাস্য উত্থান। রাজ্যের 234টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র 118টি আসন, আর সেখানে এখনো পর্যন্ত 106টি আসনে এগিয়ে রয়েছে এই নবাগত দল। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ডিএমকে ও এডিএমকের মতো পুরনো শক্তিকে পেছনে ফেলে এই অগ্রগতি নিঃসন্দেহে এক রাজনৈতিক ভূমিকম্প। তামিলনাড়ুর রাজনীতিতে এতদিন ছিল মূলত দুই শক্তির একচ্ছত্র আধিপত্য, ডিএমকে এবং এডিএমকে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে যেখানে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান ধরে রেখেছিল, সেখানে বিজয়ের টিভিকে এসে পুরো সমীকরণটাই পাল্টে দিয়েছে। নির্বাচনী লড়াই এখন কার্যত ত্রিমুখী, আর তাতে সবচেয়ে বেশি চাপে পড়েছে ডিএমকে। টিভিকে ও এডিএমকের পেছনে পড়ে গিয়ে তাদের অবস্থান এখন দুর্বল। 50 বছরের বেশি সময় ধরে চলা দ্বিমুখী রাজনীতিতে এমন ধাক্কা আগে খুব কমই দেখা গেছে। ইতিহাস বলছে তামিলনাড়ুর রাজনৈতিক নিয়ন্ত্রণ একচ্ছত্র ছিল কংগ্রেসের হাতে 1947 থেকে 1967 সাল পর্যন্ত। এরপর দ্রাবিড় রাজনীতির উত্থানে ডিএমকে ও এডিএমকে হয়ে ওঠে প্রধান শক্তি। মাঝে 1988 থেকে 1989 সালে জানকী রামচন্দ্রনের নেতৃত্বে স্বল্প সময়ের জন্য কংগ্রেস ক্ষমতা এলেও তা ছিল ক্ষণস্থায়ী। এরপর থেকে মূলত এই দুই দলের মধ্যেই ক্ষমতার পালাবদল হয়েছে। মাঝে মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলেও তৃতীয় কোনো শক্তির উত্থান প্রায় ছিল না বললেই চলে, যা এবার ভেঙে দিলেন বিজয় থালাপতি। অন্যদিকে দেশের বাকি রাজ্যগুলোতেও চলছে নাটকীয় লড়াই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে পেছনে ফেলে 170টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যা সেখানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি একতরফা জয়ের পথে, যেখানে কংগ্রেস 30টির বেশি আসন পেতেই হিমশিম খাচ্ছে। আর কেরালার কংগ্রেস নেতৃত্বাধীন ইউভিএফ ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে গেছে বলে জানিয়েছে এএনআই। প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফ এই জয়ের পেছনে জনবিরোধী নীতির বিরূপ প্রভাবকে দায়ী করেছেন, যদিও মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা। তারপর লম্বা কাগজ দেখিয়েছেন অনেকগুলো পৃষ্ঠা, এবং সেখানে বিজেপির রাজ্য কমিটির প্রথম সারির 6 নেতার গোপন বৈঠকে কোন কেন্দ্র তারা জিতবেন, কোনটায় হারবেন, এই নিয়ে একটা বিশ্লেষণ করেছেন। সেই কপিটা শুভেন্দু অধিকারীর হাত ধরে হোক বা অন্য কোনো নেতার হাত ধরে হোক কুণাল ঘোষের কাছে পৌঁছেছে।
কুণাল ঘোষ সেটা নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বিজেপি অলরেডি শেষ। আর অলরেডি দেখবেন বিজেপি নেতাদের সেই ভোটের আগে যে হুমকি, গরম, বদল নয় বদলা চাই ইত্যাদি সব কিন্তু অলরেডি সুর নরম করে ফেলেছে। এবং রেজাল্টের পরে তারা শান্তি চায়, তারা অশান্তি চায় না, তাদের নেতাকর্মীরা যাতে সুরক্ষিত থাকে, মমতাজি যাতে তাদের প্রোটেকশন দেন, এরকম ধরনের কথাবার্তা শুরু করে দিয়েছে। কারণ যত রকম চিটিংবাজি করার তারা চেষ্টা করেছিল, শেষ মুহূর্তে ইভিএম কারচুপি করার চেষ্টা করেছে, সেখানেও জল ঢেলে দিয়েছে মমতা ব্যানার্জি। এবারে আপনারা দেখুন যে কুণাল ঘোষ আজকে কি কি ফাঁস করলেন। খুব গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স, সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত এবং তারপর শেয়ার করবেন। একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি। আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের আভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না। কেউ বলবেন না, আমি শুধু দেখাচ্ছি। কারণ যাদের এটা, তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের 6 জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6 জন, 6। তার মধ্যে 3 জন এই রাজ্যের, 3 জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন। এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে, এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, তারা সেই জায়গাটায় কিছু কাটাছেড়াও করেছেন এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78। তো 78 আসন কোন একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78টি কেন্দ্রে। এবং তারপর তারা সেই অনুযায়ী শেষ 2-3 দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন কোন সিটে কতটা গুরুত্ব দেবেন, তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না, তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তারা, তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন। তাহলে আমাকে যেন আর নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন নিয়ে, আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন, 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। এবং আমাদের কোনো একটি প্রতিপক্ষ পক্ষ তাদের শীর্ষ নেতাদের বৈঠকে একবারে একের মেখলিগঞ্জ থেকে প্রত্যেকটা সিট ধরে তাদের যে অ্যানালিসিস করেছেন, তার বিভিন্ন গ্রেড করেছেন এবং কোন জায়গায় আবার ধরেছেন তাদের স্ট্রং ফ্যাক্টর, কোন জায়গায় তারা বলেছেন কোনটা ফ্যাক্টর, কোথায় কত নাম্বার দিয়ে তারা হিসাব করছেন, সেগুলো সব তাদের, যার হাতের লেখা তিনি বুঝতে পারবেন। তিনি হয়তো বাংলায় থাকেন না, ডেলি প্যাসেঞ্জারি বা এই ধরনের করেন, তো তার হাতের লেখা তিনি চিনতে পারবেন। এখন 6 জনের মধ্যে কোথা থেকে কে কোথা দিয়ে কি বেরিয়েছে সেসব প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে 78 এই ফিগারটা কোন একটা দল তারা তৈরি করে রেখেছে, মুখে যাই বলুক।
সেই জন্য পরশু অব্দি তাদের অনেক হাঁকডাক ছিল। গতকাল থেকে ভাষা হচ্ছে বাংলার মানুষ ভোট দিয়েছেন, ভোটের রায় মেনে নিতে হবে। তো এইসব ভাষার পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন, বিজেপি হারছে, ভয়ঙ্কর ভাবে হারছে। তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভাবে জিতছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। এই পরিস্থিতিতে যখন বাংলার মানুষের রায় স্পষ্টভাবে অনুভব করছে বিজেপি এবং নির্বাচন কমিশন, তখন সে সত্যি চেষ্টা চালাচ্ছে গণনার সময় যাতে কোনো কারচুপি করা যায়, গণনাকে প্রভাবিত করা যায়, কোনো অনিয়ম করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া যায়। তো তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তা প্রতিহত করছে। তো সর্বশেষ একটি অপচেষ্টা করে সুপ্রিম কোর্টে সজোরে ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার। সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেস আবার প্রমাণ করে দিয়েছে যে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশন কত বড় অন্যায় কাজটা করছে বিজেপি দালালি করতে গিয়ে। এ বিষয়ে কিছু কিছু সংবাদ মাধ্যমে যে সংবাদ পরিবেশিত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তা সত্যের অপলা। ফলে তৃণমূলের তরফে যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল, তিনিও কিন্তু জানিয়ে দিতে বাধ্য হয়েছেন যে এই বিকৃত বা বিভ্রান্তিকর সংবাদ ঠিক হচ্ছে না। মুদ্রা বিষয়টা হচ্ছে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলে বিজেপিকে সাহায্য করতে করতে শেষ মুহূর্তে সমস্ত রকম তালজ্ঞান হারিয়ে এমন একটা কমিউনিকেশন দিয়েছেন, তার অর্থ এই হয় যে কাউন্টিং সুপারভাইজার আর কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, এই যে গণনার জন্য যে নিয়োগ হবে, সেটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরা বা সেন্ট্রাল পিএসইউ এমপ্লয়িজ তাঁরাই থাকতে পারবেন। এই ধরনের সার্কুলারটা কে দিয়েছেন পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার। বুঝতেই পারছেন কে এবং কোন উদ্দেশ্যে দেয়া। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা থাকতে পারবেন, অফিসাররা থাকতে পারবেন গণনার সময়, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। আমরা এটা চ্যালেঞ্জ করেছিলাম সুপ্রিম কোর্টে। আমাদের হয়ে কপিল সিব্বাল অ্যাপিয়ার করেছিলেন, আরো আইনজীবীরা ছিলেন, এবং সুপ্রিম কোর্ট আমাদের তরফ থেকে দাঁড়িয়েছিলেন কপিল সিব্বাল এবং শ্রীমতী মীনাক্ষী আরোরা, এবং যারা ছিলেন তারা পরিষ্কারভাবে বলেছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে যে রীতিনীতি এবং নিয়ম কানুন তার বিরুদ্ধে চলে যাচ্ছে। ফলে এখানে যেমন কেন্দ্রীয় সরকারের অফিসাররা থাকতে পারেন, রাজ্য সরকারের অফিসাররাও থাকবেন। কেন, কে বলেছে, কোথায় লেখা আছে শুধু কেন্দ্রীয় সরকারের অফিসারদের রাখা হবে? ইলেকশন কমিশন আর এই অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার বিজেপিকে সাহায্য করতে গিয়ে যা করে বসেছেন, তার মানে হয় কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধু কেন্দ্রীয় সরকারের অফিসাররা থাকবেন। তো এটা আমরা পরিষ্কার যেটা জানিয়েছি যে এটা it was highlighted that such an interpretation and implementation of the communication would be contrary to the framework of a fair and balanced counting process. সুপ্রিম কোর্ট রেসপন্ড করেছেন অত্যন্ত পজিটিভ চেহারায় এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন দুপক্ষকে শোনার পর যে এটা শুধুমাত্র এটা চলতে পারে না, এটা যে নিয়ম অনুযায়ী চলবে তাতে বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা থাকবে। অর্থাৎ ইলেকশন কমিশন অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার এমন একটা বিভ্রান্তি ছড়িয়ে চেষ্টা করছিলেন যে কাউন্টিং এর সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীরা থাকবে। এটা চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নিয়মটা মেনে চলতে হবে তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার
দুপক্ষের অফিসাররাই থাকতে পারবেন, অর্থাৎ যে অপচেষ্টা জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন এবং এই অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার যারা করতে চাইছিলেন, তারা আবার বড়সড় ধাক্কা খেয়েছেন। গণনা শেষ ভরসা তাদের, যদি বিজেপিকে 30 থেকে 40 বা 40 থেকে 42টা সিটে তোলা যায়, সেই জন্য তারা কাউন্টিংয়েও শেষ চেষ্টা করছেন এবং এই ধরনের একটা অপকীর্তি করতে গেছিলেন। তৃণমূল বাধা দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, দুপক্ষের সওয়াল হয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীদের পাশাপাশি, অফিসারদের পাশাপাশি এখানে অবশ্যই রাজ্য সরকারের অফিসার এবং কর্মীরা থাকবেন। ওই যে আজকে বিকেলে আপনাদের একটা মিটিং আছে, মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন। তাই এই বৈঠকের উদ্দেশ্য এই একটু ওখানে আমার পীযূষ আছে, একবার কাউকে ডাকবে, একবার দেখো না বাইরে পীযূষ বল। হ্যাঁ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক দেখুন বন্দ্যোপাধ্যায় সামনে কাউন্টিং, যে চক্রান্ত বিজেপি সর্বস্তরে করেছে, ফাইলটা গাড়িতে সর্বস্তরে করেছে, তাতে কাউন্টিংও তারা নানা ধরনের কারচুপি করতে পারে, অনিয়ম করতে পারে, এই আশঙ্কা আমরা সবাই করছি। এসব করে তৃণমূলকে হারাতে পারবে না, কিন্তু আমরা কোনো কনস্পিরেসি সফল হতে দেবই বা কেন? ফলে তৃণমূলের এজেন্ট, তৃণমূলের প্রার্থী বা তৃণমূলের কি কি করণীয়, সেগুলো আমাদের নেতৃত্ব সবিস্তারে এই কর্তব্য করণীয়গুলো তারা সমস্ত পর্যবেক্ষণ করছেন। তারা এজেন্ট এবং সংশ্লিষ্ট যারা ইলেকশনে রয়েছেন গণনার সময় তাদের এটা জানিয়ে দেবেন এবং যা যা বার্তা দেওয়ার দরকার দলে আমাদের নেতৃত্ব সেই বার্তা দেবেন। বিজেপি এরকম অনেক বৈঠক করছে পরবর্তী। আমি একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি, আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের আভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না, কেউ বলবেন না। আমি শুধু দেখাচ্ছি, কারণ যাদের এটা তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের 6 জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6 জন, 6। তার মধ্যে 3 জন এই রাজ্যের, 3 জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, তারা সেই জায়গাটায় কিছু কাটাছেড়াও করেছেন এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78, 78। তো 78 আসন কোন একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78টি কেন্দ্রে এবং তারপর তারা সেই অনুযায়ী শেষ 2-3 দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন কোন সিটে কতটা গুরুত্ব দেবেন, তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তারা, তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন,
তাহলে আমাকে যেন আর নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন নিয়ে, আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। এবং আমাদের কোনো একটি প্রতিপক্ষ পক্ষ তাদের শীর্ষ নেতাদের বৈঠকে একবারে একের মেকলিগঞ্জ থেকে প্রত্যেকটা সিট ধরে তাদের যে অ্যানালিসিস করেছেন, তার বিভিন্ন গ্রেড করেছেন, এবং এবং কোন জায়গায় আবার ধরেছেন তাদের স্ট্রং ফ্যাক্টর, কোন জায়গায় তারা বলেছেন কোনটা ফ্যাক্টর, কোথায় কত নাম্বার দিয়ে তারা হিসাব করছেন, সেগুলো সব তাদের যার হাতের লেখা তিনি বুঝতে পারবেন। তিনি হয়তো বাংলায় থাকেন না, ডেলি প্যাসেঞ্জারি বা এই ধরনের করেন, তো তিনি তার হাতের লেখা তিনি চিনতে পারবেন। এখন 6 জনের মধ্যে কোথা থেকে কে কোথা দিয়ে কি বেরিয়েছে সেসব প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে 78 এই ফিগারটা কোন একটা দল তারা তৈরি করে রেখেছে, মুখে যাই বলুক। সেই জন্য গত পরশু অব্দি তাদের অনেক হাঁকডাক ছিল, গতকাল থেকে ভাষা হচ্ছে বাংলার মানুষ ভোট দিয়েছেন, ভোটের রায় মেনে নিতে হবে, তো এইসব ভাষার পরিবর্তন হতে শুরু করেছে। কোন আপনার দলের প্রতিপক্ষ যারা 78 সিট পাবে? আমি বলতে পারছি না, আমরা শুধু বলছি তৃণমূল কংগ্রেস 200-র বেশি পাবে, 230-এর, আমরা বলছি 230-এর বেশি পাবে, সেরকম হলে 250-র কাছাকাছি যাবে, 200-র বেশি তো পাবেই। প্রথম দফায় হয়ে গেছে সেঞ্চুরি, দ্বিতীয় দফায় ডাবল সেঞ্চুরি। এবার কোন দলের শীর্ষ নেতারা বসে তারা নিজেরা হিসেব করে 78-এর বেশি যেতে পারছে না, সেটা সেই দলের যাদের হাতের লেখা, যারা বসেছেন, যাদের দিল্লির নেতারা বলেছিলেন ডান দিক বাঁ দিকের টাইপটা করে রাখবেন, যে অ্যাসেম্বলি নেম আর ক্যাটেগরিটা তারা করে রাখবেন, আর মূল্যায়নটা সব রিপোর্ট নিয়ে এসে তারা নিজেরা বসাবেন। হাতের লেখাটা তার, এবার কার হাতের লেখা তিনি জানেন, আমি আর নামটা বলি কেন। এই একটা ছবি কালীঘাট থানার এটা গৌতম দাস অতি পাকামি করতে গেছেন, ও সাসপেন্ড হয়ে যাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে। পাকামি করতে গেছে, ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় ইয়ে হবে, বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপি সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়ে পোস্ট দেন। পুলিশের অনেক ভালো কর্মী আছেন, অনেক দায়িত্বশীল ওসি আছেন, অনেক দায়িত্বশীল অফিসার আছেন, তারা কাজ করছেন, কিন্তু ওই বিজেপি রেকমেন্ডেশনে বসে যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু, এইসব ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে, মুজরো সিংহমের ছোঁয়াচ লেগেছে। তো ওইসব ভাব দেখাতে গেলে এদের সাসপেন্ড কেন? ভবিষ্যতে যাতে কোনো থানায় না ফিরতে আসতে পারে, তাই দেখা হচ্ছে। সে ওরা বুঝবে, ওদের বিষয়। সব জায়গায় ঠিকঠাক ভোট হয়েছে, এবার বিজেপি কোথাও সুবিধা করতে পারেনি, কোথাও খাঁটতে যাচ্ছে। কলতায় গিয়ে যেহেতু ওই মুজরো সিংহাম ঘুরে বেরিয়েছে ওখানে, তো সেখানে তাদের বিজেপি আবদার করছে, ভেবেছে মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন তাদের ব্যাপার। আমরা এইসব মানুষকে কেন বিরক্ত করবে? ঠিকঠাক ভোট হয়ে গেছে। বলছি এই যে গণনা পরবর্তী যে স্ট্র্যাটেজি তাকে বিজেপি আপনারা করছেন, বিজেপি না, আমাদের সঙ্গে বিজেপি তুলনা করবেন না, ওরা ফোরকাস্ট করে আর হারে, আমরা ফোরকাস্ট করি আর জিত। এই 2021 সালে ওরা বলেছিল অস্কি ভর 200 ভর, 77-এ গিয়ে ফুস, আজকের দিনে দাঁড়িয়ে 60, এবার কমতে চলেছে। আর তৃণমূল কংগ্রেস বলেছিল 200 পার করে সরকার গড়ব, করেছে। 24 সালে ওরা বলেছিল ওদের লোকসভার সাংসদ বাড়বে, ওদের কমে গেছে, বিস্তৃতি ভাবে কমে গেছে, আর তৃণমূল কংগ্রেসের বেড়েছে। তো বিজেপির সঙ্গে আমাদের তুলনা করছেন কেন? ওরা সব জ্যোতিষীর পার্টি, ফুটপাতের ধারে টিয়া পাখি নিয়ে মুখের কার্ড নিয়ে যেগুলো বসে থাকে, ওগুলো হচ্ছে বিজেপির সব বাইরে থেকে আসা বিজেপি নেতা। তো ওইগুলোর সঙ্গে আমাদের তুলনা করছেন কেন? আমরা যেটা বলি মানুষকে সমীক্ষা করে বলি, মানুষের পালস বুঝে বলি, সেই জন্য সেটা মেলে ভোটার আপনারা যে অভিযোগ করছেন সেটা ঠিক কি? হ্যাঁ, আমাদের বক্তব্য হচ্ছে পোস্টাল ব্যালটের নামে যেগুলো ঢুকছে বা ঢোকানো হয়েছে সেগুলো সত্যিই পোস্টাল ব্যালট কিনা। প্রথম দিন তো সোর্সটা আমাদের দেখতে দেওয়া হয়নি, ফলে সেটা অন্য কোনো জায়গা থেকে ছাপ্পা মেরে আসছে কিনা সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, এবং ওদেরকে যা যা আমাদের বলা হয়েছে। বলছি দেখা যাচ্ছে যে গোটা রাজ্যের মধ্যে লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার নিয়ে প্রচন্ড ভয় আছে মনে হয়। ডায়মন্ড হারবার ওদের একদম অ্যালার্জির জায়গা, প্রচন্ড ভয়। ये डर हमें अच्छा लगा,
डायमंड हार्बर में वो मुजरा सिंघम घूम रहा है, डायमंड हार्बर के लिए रिपोल हो रहा है। तो ये डायमंड हार्बर, वो तो डायमंड हार्बर से डरता है। और ये जो हो रहा है भाजपा का इतना दावी दावा, ये पैनिक रिएक्शन है। डायमंड हार्बर के भय पाए तो डायमंड हार्बर के पैनिक रिएक्शन हो जाए। ये डर हमें अच्छा लगा। वो যতবার রিপোল হোক জিতবে তো তৃণমূল। আচ্ছা, কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ব্যাপারে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে সেখানে বিজেপি এক ভয়ঙ্কর ভাবে পরাজিত হয়েছে, সেখান থেকে পালিয়ে আসার মতো অবস্থা। সেখানে মানুষ যেভাবে থালাপাতি বিজয়কে গ্রহণ করেছে, মানুষ বুঝিয়েছে যে নরেন্দ্র মোদীর যে শাসন ব্যবস্থা, নরেন্দ্র মোদীর যে ক্রাইটেরিয়া, সেগুলো মানুষ পছন্দ করে না, সেগুলো থেকে মানুষ ফিরে আসতে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় এই তামিলনাড়ুর একজন অভিনেতাকে তারা বেছে নিয়েছে এবং অভিনেতাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে তারা গ্রহণ করে নিচ্ছে। শুধুমাত্র ভোট দিয়ে নির্বাচিত হয়েছে না, বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। বিপুল ভোট বলতে আপনি মনে করেন 50-এর মধ্যে 60 এরকম নয়, 100-র মধ্যে প্রায় 90% ভোটই এই থালাপাতি বিজয় পেয়েছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের সেখানে একটা শোচনীয় পরাজয় হয়েছে।